নমস্কার, স্কিল বাংলা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। বাংলাদেশে ভারতীয় দূতাবাসের ওপর অ্যাটাকের চেষ্টা হয়েছে, এ কথা আপনারা এতক্ষণে নিউজে সবাই জেনে নিয়েছেন, দেখে নিয়েছেন, সোশ্যাল মিডিয়াতেও সেই ভিডিও ভাইরাল। এহেন পরিস্থিতিতে বাংলাদেশকে ট্যাকেল করতে ভারতবর্ষ যে রাস্তায় চলছে, যে প্ল্যানিং সাজাচ্ছে এবং যতটা কাজ এগিয়ে গেছে, এই পুরো ব্যাপারটা যতটা ইউটিউবে বলা সম্ভব ততটা আজকে আমরা ইউটিউবে আলোচনা করব। তো দেখুন, এক এক করে দেখা যাক। প্রথমে আমরা বুঝতে চেষ্টা করি প্রবলেমটা, তারপর ইন্ডিয়া কিভাবে সলভ করছে সেটা। আমরা দেখলাম যে বাংলাদেশে যে ভারতীয় দূতাবাস, তার বাইরে প্রোটেস্ট নয়, ভায়োলেন্ট প্রোটেস্ট, প্রায় ব্যারিকেড ভেঙে ফেলার মতো জোগাড়, মব একত্রিত হয়ে যাওয়া। এবং আপনি বলবেন যে কাউকে কি মারধর করা হয়েছে, কারোর কি জীবনহানি হয়েছে, কোনো কিছু কি ভাঙচুর সত্যি করে হয়েছে? দেখুন, ভিডিও দেখলেই এটুকু ক্লিয়ার যে যে পরিস্থিতি ওখানে তৈরি হয়েছিল, এই পরিস্থিতিতে জাস্ট একটুখানি আগুন দিয়ে দেওয়ার অপেক্ষা, বারুদ পুরো রেডি ছিল। প্রাণহানি থেকে শুরু করে যে কোনো কিছু হতে পারে। জাস্ট এই ধরনের বহু আন্দোলনই না সেকেন্ডের মধ্যে হাতের বাইরে বেরিয়ে গিয়ে তারপর যারা আন্দোলন করে তারাই ওটাকে আর সামলাতে পারে না, এমন কিছু দুর্ঘটনা ঘটে যায়। তো পরিস্থিতি তো সেই দিকেই ছিল, এবং পরিস্থিতির গাম্ভীর্য বুঝতে পেরেই আমাদের ফরেন মিনিস্টার ডক্টর এস জয়শঙ্কর, বাংলাদেশের যিনি রাজদূত, যিনি ভারতবর্ষে রয়েছেন, তাকে সঙ্গে সঙ্গে সামন করেন, মানে ডেকে পাঠান, এবং সঙ্গে সঙ্গে তাকে বলা হয় যে আপনাদের দেশে ভারতীয় দূতাবাসের সেফটি প্রশ্নের মুখে। আমাদের কাছে ইন্টারনাল যা খবর, এবং আপনি নিজেও দেখতে পাচ্ছেন, সারা পৃথিবী দেখতে পাচ্ছেন যে ভিডিও সার্কুলেট হচ্ছে, মব ঘিরে ফেলে ব্যারিকেডের ওপর তাণ্ডব নৃত্য করছে ভারতীয় দূতাবাসের সামনে। তো আমাদের দূতাবাসকে এবং দূতাবাসের প্রত্যেক কর্মীকে আটমোস্ট সেফটি দিতে হবে, ব্যবস্থা করুন। এতটা সিরিয়াসলি নেওয়া হয়েছে বলেই কিন্তু রাজদূত লেভেলে এই ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে। এইটা তো আজকালের ঘটনা। ঘটনা তো একদিকে ঘটে না, মানে একদিনে ঘটে না, ঘটনার তো একটা ব্যাকগ্রাউন্ড থাকে। এবার আপনি ব্যাকগ্রাউন্ডে তাকান তো, কদিন আগে একটু পিছিয়ে যান তো, এনসিপির লিডার বাংলাদেশে, কি হাসনাত না কি নাম, এক্সাক্ট নামটা আমার মনে পড়ছে না, ক্ষমা করবেন, সে ওপেন, এনসিপির লিডার, কোনো সাধারণ মানুষ নয়, একদম বড় মাপের লিডার, সে ওপেন কি বলছে, ইন্ডিয়ার 7 সিস্টারকে, ভারতবর্ষের উত্তর পূর্ব অঞ্চলের 7টা রাজ্যকে আলাদা করে দেওয়া দরকার। তার মানে ভারতবর্ষের ভৌগোলিকভাবে যে দুর্বল জায়গা চিকেন নেক, অর্থাৎ ভারতবর্ষের বাকি ভূখণ্ড একদিকে এবং শিলিগুড়ি করিডোরের সরু অঞ্চল দিয়ে বাকি ভারতবর্ষের উত্তর পূর্ব অঞ্চল একদিকে, মাঝখানটায় রয়েছে বাংলাদেশ। তো বাংলাদেশ চিকেন নেকটাকে কোনোভাবে ক্ষতি করে দিতে পারলেই পুরো উত্তর পূর্ব অঞ্চল আলাদা হয়ে যাবে। আজকে বাংলাদেশের জাতীয় স্তরের একজন নেতা প্রকাশ্যে এই হুমকি দিচ্ছেন। আপনি আরো একটু পিছিয়ে যান তো, দেখুন আস্তে আস্তে ব্যাপারটা কেমন ঘনীভূত হয়েছে। বাংলাদেশের এক্স আর্মির অফিসাররা এই হুমকি দিত ফেসবুকে, টুইটারে, মনে পড়ছে? আস্তে আস্তে ব্যাপারটা ঘনীভূত হয়ে এখানে পৌঁছেছে, একদিনে যায়নি। আপনি আর একটু পিছিয়ে যান তো, 2, 3, 5 বছর, দেখুন একটা ভারত বিরোধী হাওয়া বাংলাদেশে প্রবলভাবে জেগে উঠেছিল না, যে গোটা বাংলাদেশের তরুণ প্রজন্ম তারা ভারত বিরোধী। কোন ভারত বিরোধী? যে ভারত যে কোনো ডিজাস্টারে বাংলাদেশের পাশে গিয়ে দাঁড়ায়, যে ভারত চাল থেকে, পেঁয়াজ থেকে, লঙ্কা থেকে সবকিছু পাঠায় বাংলাদেশে, সেই ভারত বিরোধী, তাই না? আপনি আরো একটু পিছিয়ে যান তো, লাস্ট 25-30 বছর ধরে বাংলাদেশের ইয়াং ব্রেনকে বিষাক্ত করা হয়েছে যে বাংলাদেশ হচ্ছে ইসলামিক কান্ট্রি এবং ইসলামিক কান্ট্রির শত্রু হচ্ছে হিন্দু। আরে ভাই, কেন? ওয়াই শত্রু? এই বিষ মাথায় ঢোকানো হয়েছে, এবং ভারত ইকুয়াল টু হিন্দু রাষ্ট্র, এটাও বাংলাদেশের সমাজে ছড়ানো হয়েছে, যে ভারত মানেই হিন্দু রাষ্ট্র, কিন্তু ওরা জানেও না যে ভারতে সব ধর্মের লোক আছে, আর হিন্দু মানেই ইসলামিক কান্ট্রির শত্রু। অতএব তুমি বাংলাদেশের একজন ইসলামিক বাচ্চা, জন্মে থেকেই তোমার দায়িত্ব ভারত বিরোধী হওয়া। খেয়াল করে দেখুন তো, লাস্ট 30 বছর ধীরে ধীরে বাংলাদেশে এই হাওয়া তৈরি করা হয়েছে, এবং আলটিমেটলি একটা র্যাডিক্যাল সোসাইটি তৈরি করা হয়েছে। যেই র্যাডিক্যাল সোসাইটিতে
ফেসবুকে দেখলে অবাক লাগবে, বড় বড় পেজ, সেখান থেকে প্রচার করা হচ্ছে যে কেন নারী শিক্ষা উচিত নয়, এবং সেই পেজের কমেন্ট সেকশনে দেখবেন যে বিশেষ এক ধরনের ধর্মীয় কমেন্ট ভর্তি, কারোর কোনো লজিক নেই, সব কপি পেস্ট কমেন্ট করে যাচ্ছে। কেন মেয়েদের চাকরি করা উচিত নয় প্রমোট করা হচ্ছে। তো কোনো সোসাইটি থাকে যে পিছিয়ে আছে, যে সামনে যেতে চাইছে, সেই সোসাইটি থেকে প্রমোট করা হচ্ছে যে আমাদের এগিয়ে যেতে হবে, এগোতে টাইম লাগবে, আর এই সোসাইটি প্রমোট করছে আমাদের পিছোতে হবে। তো এইভাবে যে লাস্ট 30 বছর ধরে কাজকর্ম হয়েছে বাংলাদেশে, তার ইম্প্যাক্ট আজকে এটা এবং এটা। প্রবলেম বোঝা গেছে? এবার আমাদের যেটা প্রশ্ন, যে আমরা ভারতবর্ষের মানুষরা নেতা মন্ত্রী রাজনৈতিক দলের থেকে বেশি ভরসা করি আমাদের আর্মিকে, আমাদের ইন্টেলিজেন্সকে, আমাদের দেশের অফিসারদের, এবং যে কোনো ভারতবাসী হয়তো যে কোনো রাজনৈতিক দল নেতা মন্ত্রীর থেকে অজিত দোভাল স্যারকে বেশি ভরসা করে। যে তারা চুপ কেন, ইন্ডিয়ান আর্মি চুপ কেন, আর্মির ইন্টেলিজেন্স ইউনিট চুপ কেন, পুরো গভর্নমেন্ট সাইলেন্ট কেন, বাংলাদেশকে নিয়ে কোনো স্টেপ নিচ্ছে না কেন? বুঝতে পারছে না যে কি কালসাপ ঘরের পাশে তৈরি হচ্ছে, ছোবল একদিন মারবেই। বুঝতে পেরেছে? অবশ্যই পেরেছে, এবং তার ডিটেইলড ব্লুপ্রিন্ট ইন্ডিয়া তৈরি করে নিয়েছে বলেই আমার ধারণা। বড় বড় অ্যানালিস্টদের কাছ থেকে যেটুকু আমাদের সামনে আসে, এবং বুদ্ধি খাটিয়ে বড় বড় অ্যানালিস্টরা যে কথাবার্তা বিভিন্ন জায়গায় যেটুকু হিন্টস দেন, সেটাকে যদি আমরা ডিকোড করি, আমরা কি পাই? তাহলে আমরা পাই যে ভারতবর্ষের সশস্ত্র বাহিনী, আর্মি, ইন্টেলিজেন্স অফিসার, সিকিউরিটি ডিপার্টমেন্ট অপেক্ষা করছে একটা পারফেক্ট টাইমের। সাধারণ মানুষ কি বলে? পারফেক্ট টাইম ফাইম চাই না, এক্ষুনি অ্যাটাক করে দিন। হ্যাঁ, গভর্নমেন্ট কেন ভয় পাচ্ছে? পারফেক্ট টাইমের জন্য ওয়েট করা ভয় নয়, কাপুরুষতা নয়, বুদ্ধিমানের পরিচয়। আবেগে যুদ্ধ জেতা যায় না। মনে করে দেখুন স্যাম বাহাদুরকে, স্যাম মানেকশ, ফিল্ড মার্শাল, দ্য গ্রেট লেজেন্ড, ওয়ান অ্যান্ড অনলি, যিনি পাকিস্তানকে দুটুকরো করে বাংলাদেশের জন্ম দিয়েছিলেন ইন্দিরা গান্ধীর সময়ের। তাকে যখন ইন্দিরা গান্ধী বলেছিলেন এপ্রিল মাসে যে যুদ্ধ করুন, স্যাম মানেকশ বলেছিলেন আই গ্যারান্টি ইউ ডিফিট। এখন যদি যুদ্ধ করতে বলেন, আমি পরাজয় আপনাকে গ্যারান্টি করে দিচ্ছি ইন্ডিয়ান বাহিনীর। আমাকে টাইম দিন 8 মাস, পুরো প্ল্যানিং সাজিয়ে নিতে দিন, পারফেক্ট টাইমে যুদ্ধ করব, পাকিস্তানকে দুটুকরো করে ছেড়ে দেবো, ইতিহাস ভূগোল বদলে দেবো পাকিস্তানের। দিয়েছেন স্যাম বাহাদুর, স্যাম মানেকশ। কি বলবেন তাকে? ভীরু, বুদ্ধি। টাইম নিয়ে পারফেক্ট টাইমে উনি হিটব্যাক করেছিলেন, তাই না? প্ল্যানিং এর জন্য টাইম নিয়েছিলেন ঠিকঠাক ভাবে, যে ভারতবর্ষ কোনো রকম রিস্ক নিতে পারে না, যে নেমে গেলাম যুদ্ধে যা হয় হবে। নো, চারদিকে শত্রু। তো ভারতবর্ষ এই মুহূর্তে ওয়েট করছে পারফেক্ট টাইমের। তার কারণ, তার সব থেকে বড় কারণ এটা নয় যে সামরিক শক্তি আমাদের কম ছিল বাংলাদেশকে হ্যান্ডেল করার মতো, আমরা সামরিক শক্তি বাড়াচ্ছি। নো, সামরিক শক্তি একটু স্পেশাল কিছু করা হয়েছে, সেটা আসছি। তার থেকেও বড় কারণ, ভারতবর্ষ বুঝে গেছিল যে আমাদের অ্যাকচুয়ালি আমাদের দেশের মধ্যে থাকা ডিপ স্টেটের এগেনস্টে লড়তে হবে। কিছু ডিপ স্টেট থাকে বিদেশে, কিছু ডিপ স্টেট বিদেশ বসিয়ে রেখেছে আমাদের দেশের মধ্যে। অর্থাৎ যদি 5 কোটি ইল্লিগাল বাংলাদেশি গোটা ভারতবর্ষ জুড়ে ছড়িয়ে থাকে, পশ্চিমবঙ্গে, দিল্লি, মুম্বাই, এখানে ওখানে সেখানে, নর্থ ইস্টে, বাংলাদেশকে টাইট দিতে গেলে এই 5 কোটি অবৈধ বাংলাদেশি, এদের মধ্যে যদি 5% বুকে বোম লাগিয়ে বাস্ট করে, পুরো গোটা ভারতবর্ষ উড়ে যাবে। তো করা যাবে না এখন ওই কাজ। পাবলিক তো আবেগে চলছে, কিছু করছে না কেন সরকার। ইন্টেলিজেন্সের মাথায় গোটা প্ল্যান ঘুরছে যে একটাও ভুল স্টেপ নেওয়া যাবে না, ধৈর্য লাগবে এখানে, এবং একটা যদি কিছু স্টেপ নেওয়া হয় পুরো ভারতবর্ষে আগুন জ্বলবে। কিরকম? কোনো অবৈধ বাংলাদেশকে ধরা হলো, ধরে পুশব্যাক করে দেওয়া হলো বাংলাদেশে। ভাবুন, আজ থেকে 10 বছর আগে মানুষের মধ্যে কোনো অ্যাওয়ারনেস ছিল না, সচেতনতা ছিল না।
সেই সময় ভারতবর্ষের যে বিদেশের ডিপ স্টেট যারা ভারতবর্ষ কন্ট্রোল করছিল, মিডিয়া, বুদ্ধিজীবী, সিনেমা, সাহিত্য, অধ্যাপক, শিল্প, সংস্কৃতি, তারা একবার যদি বলে দিত, আহারে কেবল বাঙালি বলে ওর ওপর অত্যাচার হলো, সমস্ত বাঙালি লেগে যেত আন্দোলনে। কোনো একজন রোগা বাংলাদেশিকে ধরে ডিপোর্ট করা হয়েছে, আহারে কেবল রোগা বলে ওর ওপর অত্যাচার করা হলো, সমস্ত রোগারা ধর্নায় নেমে যেত। কোনো চাপা রঙের বাংলাদেশিকে ডিপোর্ট করা হয়েছে, আহারে খালি কালো বলে ওর ওপর অত্যাচার করা হলো, সমস্ত কালো মানুষেরা, যাদের চামড়ার রং কালো, আমরা যারা বাদামি, সবাই আন্দোলনে নেমে যেত। হ্যাঁ, ফর্সা নয় বলে খালি এরকম অত্যাচার করছে সরকার। তার মানে দেশের মধ্যে ক্যাওস তৈরি করে দেওয়া যেত দেশকে ভুল বুঝিয়ে। তো প্রথম ইন্ডিয়ান ইন্টেলিজেন্স বুঝেছিল আমাদের কাজ করতে হবে অ্যাওয়ারনেসে। আগে মানুষকে বোঝাতে হবে তথ্য দিয়ে, প্রমাণ দিয়ে, পড়াশোনা দিয়ে, যে দেখো বিদেশের ডিপ স্টেটের হাতের পুতুল হয়েও না, পড়াশোনা করো, প্র্যাকটিক্যাল গ্রাউন্ডটা দেখো, জেগে ওঠো, কত অবৈধ চারদিকে লুকিয়ে আছে বোঝো। এবার তুমি কি চাও? তোমার দেশের নিরাপত্তা চাও তো? যে কোনো সাধারণ মানুষ যখন সত্যটা বুঝবে, সে বলে হ্যাঁ এতদিন তো আমাকে ভুল বুঝিয়ে রাখা হয়েছিল বলে আমি বুঝছিলাম না, অবশ্যই নিরাপত্তা চাই। কারণ সাধারণ মানুষ এই বিশাল কর্মযজ্ঞে যদি সরকারের এগেনস্টে চলে যায়, ইন্টেলিজেন্সের আর্মির এগেনস্টে চলে যায়, আর্মি কিচ্ছু করতে পারতো না। তো এই কাজটা 90% হয়ে গেছে। আজকে আপনি যে কোনো মানুষকে বলবেন যে অবৈধ বাংলাদেশিগুলোর কি করা উচিত, বের করুন আগে আমার দেশের বোঝা। এটাই খেয়াল করে দেখুন, আপনারা প্রত্যেকে মোটামুটি অ্যাডাল্ট, ম্যাচিওর্ড। 10 বছর আগে কি এই চিন্তাভাবনা এদেশে ছিল? ছিল না। কেউ বা কারা তো তাহলে এই অ্যাওয়ারনেস তৈরি করেছে 10 বছর? এই কাজটাই চলছিল পিছনে পিছনে, যে আগে পাবলিককে অ্যাওয়্যার করতে হবে, না হলে পাবলিক ঘুমিয়ে থাকলে সরকার কোনো স্টেপ নিতে পারবে না। সেকেন্ড, এবার আমি কয়েকটা হিন্টস দিচ্ছি, খুব একটা ডিটেলে যাব না, একটু মেলাতে থাকুন তো। লাস্ট 10-15 বছরের কর্মকাণ্ড। ভারতবর্ষে হঠাৎ করে আধার কার্ড হলো। কেউ কিছুই বলছে না আধার কার্ড দিয়ে কি হবে, কোনো বাংলাদেশকে আমরা ট্যাকেল করব, বাংলাদেশদের জবাব দেবো, না 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 না, কিচ্ছু না, জাস্ট একটা সহজ সরল নিরীহ আধার কার্ড। ওই আধার কার্ডে দেশের মধ্যে এই মুহূর্তে যারা আছে প্রত্যেকের আঙুলের ছাপ এবং চোখের ছবি স্ক্যান হয়ে গেল, যেটা এতদিন ভোটার কার্ড, রেশন কার্ড যে কার্ডগুলো ছিল সেখানে কোথাও ছিল না। চলো এই মুহূর্তে যে দেশে কারা আছে স্ক্যান হয়ে গেল, তার মধ্যে যারা বাংলাদেশি আছে তাদেরও স্ক্যান হলো। অবশ্যই প্রথমে মানুষকে বলা যাবে না, তাহলেই ডিপ স্টেট কাজ শুরু করে দেবে আর কাজটাই এগোবে না। এবার দেখুন, মানুষের ব্যাংক অ্যাকাউন্টই নেই। যখনই কোনো বাংলাদেশি এদেশে এসে কিছু করবে, খাবে দাবে, তার মেন হচ্ছে ইকোনমি, টাকা, সব ক্যাশে লেনদেন হচ্ছে, কাউকে কিছু ধরা যাচ্ছে না। এবং ইকোনমি দিয়ে অনেক গেম চলে, বিদেশ থেকে অনেক ফান্ডিং অনেকের পকেটে ঢুকে যেত, ক্যাশ ঢুকছে, কেউ কিছু ধরতে পারছে না, সেই ফান্ডিং দিয়ে সে বাড়ি কিনে নিল, জমি কিনে নিল, স্থায়ীভাবে বসে গেল, ঠিক আছে, অন্য পরিচয় দিয়ে বিজনেস শুরু করে দিল। এবার দেখুন হঠাৎ করে সেই জিরো অ্যাকাউন্ট, জনধন অ্যাকাউন্ট, এই সেই ওই সেই করে চারদিক থেকে সবাইকে হঠাৎ করে ব্যাংক অ্যাকাউন্ট করানো শুরু হলো। খেয়াল করে দেখুন তো, 15 বছর আগে আপনার পরিবারের কজনের ব্যাংক অ্যাকাউন্ট ছিল? আপনার আশেপাশের গোটা পাড়ায় কজনের ছিল? এখন কজনের আছে? বুঝে গেলেন। এবার হঠাৎ করে বললো আচ্ছা আপনার ব্যাংক অ্যাকাউন্টও আছে, আপনার আধার কার্ডও আছে, এই দুটোকে লিঙ্ক করে ফেলুন তো। আপনার আধার কার্ডের সঙ্গে আপনার ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক হয়ে গেল, অ্যাকাউন্ট ওপেন করতে আধার কার্ড লাগলো। তো প্রত্যেক ভারতীয়র এখন ব্যাংকে অ্যাকাউন্ট আছে আর আধার কার্ড আছে। তো ইকোনমি এবং কার অ্যাকাউন্ট এইটা পুরো ট্র্যাক হয়ে গেল উইথ আঙুলের ছাপ এবং চোখের রেটিনার স্ক্যান। এবার অনেক ব্যাংক অ্যাকাউন্ট সেইগুলো নিয়ে ঝামেলা হচ্ছিল, একটা প্যান করা হলো, পার্মানেন্ট অ্যাকাউন্ট নাম্বার, যে একজন ভারতবাসীর একটাই প্যান থাকবে, পার্মানেন্ট অ্যাকাউন্ট নাম্বার, দুটো তো থাকতে পারবে না। আরও ব্যাপারটাকে বেঁধে ফেলা হলো, নিরীহভাবে এগোচ্ছে, কেউ কিছু বুঝে উঠতে পারছে না যে কি হচ্ছে। কতটা গভীর প্ল্যানিং লাগে আরো আসছি, বিশ্লেষণ করছি। এবার খেয়াল করুন তো, এই সমস্ত কিছুর সঙ্গে একটা ফোন নাম্বার অ্যাড করা হলো। আপনার ব্যাংক অ্যাকাউন্টে এখন একটা ফোন নাম্বার লাগবে, আপনার আধার কার্ড এবং প্যান কার্ডেও ফোন নাম্বার লাগবে। ওকে, তো একটা ডিজিটালি কানেক্ট করা হলো আর একটু। এবার এই ফোন নাম্বার, আবার আপনি যে সিম নেবেন সেটার সঙ্গে আধার কার্ড কানেক্ট, আবার সিমের সঙ্গে ওই আধার কার্ডটা কানেক্ট করে দেওয়া হলো। তো আপনার ফোন, আপনার ব্যাংক, আপনার সিম, আপনার প্যান
আধার কার্ড পুরোটা কানেক্ট হলো। এবার যে 2 নাম্বারি করে প্রচুর সিম উঠলো, সঞ্চার সাথী অ্যাপ এনে মানুষকে জাগ্রত করে দিয়ে, আপনারাও আজকে সবাই সঞ্চার সাথীতে চেক করে নেবেন যে আপনার নামে 2, 3, 5, 10টা সিম আছে কিনা, চেক করে নেবেন। ফ্যামিলিতে কেউ তো থাকবে একটু নেট চালাতে পারে, তাকে বলবেন সঞ্চার সাথী পোর্টালে গিয়ে বা অ্যাপ ইনস্টল করে সার্চ করে নিতে। অনেকেই আপনারা পাবেন আপনার নামে 2, 3টে করে সিম আছে, জানেনই না, সঙ্গে সঙ্গে ওখানে রিপোর্ট করুন, ব্লক হয়ে যাবে। তো ফিল্টার হয়ে গেল যা কিছু বেনজল ঢুকে গেছিল। এইবার দেখুন প্রত্যেক মানুষের বাড়িতে গ্যাস দেওয়া শুরু হলো, যে আরে গ্যাসে রান্না করুন, গ্যাসে রান্না করুন, কেন কাঠকয়লায় রান্না করছেন। এবার গ্যাসের সঙ্গে ফোন নাম্বার আবার কানেক্ট করা হলো। তো আপনি যাবেন কোথায়? আপনার ব্যাংক অ্যাকাউন্ট থাকবে, প্যান নাম্বার থাকবে, ফোন থাকবে, ফোনে সিম থাকবে, বাড়িতে গ্যাস থাকবে একটা, সব কিছুর সঙ্গে সব কানেক্টেড। এবার দেখুন ডিজিটাল পেমেন্টকে কি মারাত্মকভাবে লাস্ট 10 বছরে উৎসাহ দেওয়া হলো। আপনি কোথায় খরচ করছেন, কার থেকে টাকা নিচ্ছেন, রাতারাতি তো বলা যায় না যে সব টাকা বন্ধ, সব ক্যাশ বন্ধ। দেশের মধ্যে ক্যাশ লেগে যাবে, ধীরে সুস্থেই করতে হবে, এছাড়া কোনো উপায় নেই। ফুটফুট করে কোনো কাজ হবে না, রক্ত গরম করে কথা বলা যায়। তো এইবার কে কোথায় কি পেমেন্ট করছে আস্তে আস্তে পুরোটা ট্র্যাক হতে শুরু করলো। এবার দেখুন ভারতবর্ষ ফর্মুলা আনলো DDD, ডিটেক্ট, ডিলিট, ডিপোর্ট। এবং শুরু হয়ে গেল SIR। যে আচ্ছা ওই আধার কার্ড ভোটার কার্ড সব নাম তুলেছিলে না, তো আধার কার্ডে যে নাম তোলা হয়েছে ওটা তো দেখা হবে না, দেখা হবে ভোটার কার্ড, এবং 2002 আগের। ঠিক দেখুন, আপনি চাইলেও 1947 থেকে তো হিসেব করতে পারবেন না, সম্ভব নয়। আপনাকে প্র্যাকটিক্যালের মাটিতে দাঁড়িয়েই যা করার করতে হবে। জিওপলিটিক্সে একটা কথা আছে, বেস্ট সলিউশন বলে কিছু হয় না, বেস্ট পসিবল সলিউশন হয়। বেস্ট পসিবল সলিউশন 2002 অবধি দেখা। হতেই পারে 2001-এ একজন ইল্লিগাল এসে করে নিয়েছে, কিছু করতে পারবেন না আপনি, তাই বলে তো চুপ করে বসে থাকা যায় না, যতটা বেস্ট করা যায় সেটুকু করতে হবে। তো দেখুন শুরু হয়ে গেল SIR দেশ জুড়ে। প্রথমে ডিটেক্ট, চেক করো কারা কারা এদেশের নয়, ডিটেক্ট হচ্ছে এখন। এরপর ডিলিট, যেমন বিহারে ডিলিট হয়ে গেছে, নিউ ফাইনাল ভোটার রোল চলে এসছে, সব যারা অবৈধ ডিলিট হয়ে গেছে। এখন ওয়েস্ট বেঙ্গলে কি হলো, ডিটেক্ট হলো, এখন 1 মাস আরো চলবে চর্চা, তারপর ডিলিট হবে ফাইনাল রোলে। তারপর ডিপোর্ট, ডিপোর্ট এখনো পুরো ইন্ডিয়ায় শুরু হয়নি, বাট হোম মিনিস্টার অমিত শাহ বলে দিয়েছেন প্রত্যেককে ধরে ধরে ডিপোর্ট করা হবে বাংলাদেশে। এবং দেখুন ডিপোর্ট যে হবে তার ইন্ডিকেশন কোত্থেকে আসছে, আসাম সরকারের তরফ থেকে প্রত্যেক দিন গড়ে 30 থেকে 40 জনকে প্রত্যেক দিন রেগুলার, আজকেও কালকেও পরশু হচ্ছে, একদম পুশব্যাক করা হচ্ছে বাংলাদেশে। আপনি আসামের যিনি মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা, তার এক্স অ্যাকাউন্ট ফলো করলেই দেখতে পাবেন, যে টুইটার এক্স হ্যান্ডেল। এবং দেখুন ভারতবর্ষের জনসংখ্যার বিচারে সব থেকে বড় রাজ্য উত্তরপ্রদেশের সিএম যোগী আদিত্যনাথ, তিনি সরকারিভাবে আদেশ দিয়েছেন যে ডিটেনশন ক্যাম্প তৈরি করো রাজ্য জুড়ে। তো ডিটেক্ট, ডিলিট, ডিপোর্ট, ডিপোর্টের পদ্ধতি শুরু হয়ে যাচ্ছে। তো এই যে মাঝখানে যারা ঢুকে গেছিল তাদের এবার ছাঁকনি দিয়ে ছেঁকে ফেলে দেওয়া হবে। হ্যাঁ, 1-2%, 5%, 10% থেকে যাবে, কিছু করতে পারবেন না। ছাঁকনি যদি খুব কড়া করতে যান দেশে গন্ডগোল তৈরি হয়ে যাবে, প্র্যাকটিক্যালি পসিবল না। খেয়াল করুন এবার প্রচুর মানুষের যারা ধর্মীয় কারণে অত্যাচারিত হয়ে এদেশে এসছে, তাদের সমস্যা ছিল যে ভাই আমরা তাহলে কোথায় যাব, আমরা তো বাংলাদেশে ফিরে গেলে ধর্মীয় কারণে আমাদের মারধর করবে, প্রাণ নিয়ে নেবে, আমরা তো ভারতে শরণার্থী হিসেবে এসেছি। যারা হিন্দু, জৈন, খ্রিস্টান, পার্সি, বুদ্ধিস্ট, তাদের জন্য করে দেওয়া হলো ইন দ্য মিন টাইম CAA, যে কোনো চিন্তা নেই, আপনারা এর মধ্যে আসবেন না, বাট CAA দিয়ে অ্যাপ্লাই করে আপনাদের নাগরিকত্ব দিয়ে এর মধ্যে ঢুকিয়ে দেওয়া হবে। এবং খেয়াল করুন শিয়ালদা স্টেশনে অলরেডি ইনস্টল হয়ে গেছে এবার ফেসিয়াল রিকগনিশন। প্রত্যেকের চোখের আর হাতের ছবি নিয়ে নেওয়া হয়েছিল, মনে আছে? এবার কানেক্ট করুন, শিয়ালদা স্টেশনে ক্যামেরা বসে গেছে, একজন যদি চোর বা অপরাধী হয়, সে শিয়ালদা স্টেশনে যদি ভুল করেও ঢুকে যায়, তার ডেটা ভারত সরকারের কাছে আছে, ক্যামেরায় সেট করে ধরবে এবং আওয়াজ করতে শুরু করে দেবে, ওই যে অপরাধী যাচ্ছে। ফেসিয়াল রিকগনিশন পদ্ধতিও শুরু হয়ে গেল, আর বাঁচার কোনো উপায় নেই। কোথায় ক্যামেরা বসানো থাকবে, রাস্তাঘাট কোথাও তো বেরোতে হবেই বাবা, সেখানেই ধরা পড়বে। এবং দেখুন এই আধার কার্ডের জেরক্স ফেরক্স নিয়ে যে
ভুল কিছু কাজকর্ম শুরু হচ্ছিল, হোটেলে ইনস্ট্রাকশন চলে এলো এ মাস থেকে যে কোনো হোটেলে আপনাকে আর আধার কার্ডের জেরক্স দিতে হবে না, অটোমেটিক ডিরেক্ট স্ক্যানিং হবে, যেটা সিমের ক্ষেত্রে করে দেওয়া হয়েছে। আগে কিন্তু সিম তুলতে আধার কার্ডের জেরক্স দিতে হতো, এখন আর জেরক্স দিতে হয় না। এখন ওই আপনাকে এরকম চোখের পাতা ব্লিঙ্ক করতে হয়, ওদের সামনে গিয়ে আধার কার্ড নাম্বার দিতে হয়, ডিরেক্ট ওখানে হয়, রাইট? তো যত বেনজল ওর মধ্যেও ঢুকেছিল সেগুলোকেও ছাঁকনি দিয়ে ছেঁকে ফেলে দেওয়া হলো। এরপর দেখুন 2027 দেশ জুড়ে ঘোষণা হয়ে গেছে সেন্সাস বা জনসংখ্যা গণনা হবে। এইবার আবার ছাঁকনি বসবে এবং সব থেকে মারাত্মক যে আইন সেটা হচ্ছে ফরেনার্স অ্যান্ড ইমিগ্রেশন অ্যাক্ট, যেটা এর পরেই চালু হবে, যেটা দিয়ে হবে ডিপোর্ট। যারা ইল্লিগাল, যারা শরণার্থী নয়, বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারী, তাদেরকে বাংলাদেশে ফেরত পাঠানো। এইবার এই যে দেশের মধ্যে অ্যাওয়ারনেসও তৈরি, দেশের মধ্যে আমি ধরলাম 140 কোটি ভারতীয় ছিল, 5 কোটি ইল্লিগাল ছিল। এই 5 কোটির মধ্যে চেষ্টা তো করা হবে যাতে অন্তত 4 কোটিকে ফেরত পাঠিয়ে দেওয়া যায়। দেখুন 1 কোটি থেকেই যাবে, আপনি কিচ্ছু করতে পারবেন না, মেনে নিতে হবে। সংখ্যা কমানো গেল মানেই বিপদের সম্ভাবনা কমানো গেল। এবং এই 140 কোটি মানুষের মধ্যে 10 বছর আগে হয়তো 50 কোটি মানুষ সচেতন ছিলেন যে হ্যাঁ ভাই আমার দেশকে বাঁচাতে হবে। এখন দেখুন 100 কোটি মানুষ সচেতন হয়ে গেছে যে হ্যাঁ ভাই আমার দেশকে বাঁচাতে হবে। তো এই 10-15 বছরের অ্যাওয়ারনেস ক্যাম্পেইনটাও খুব জরুরি ছিল। সমাজ না জাগলে সরকার বা মিলিটারি কিচ্ছু করতে পারবে না। এবার বলবেন স্যার ইন্ডিয়ার হোমওয়ার্ক তো বুঝে গেলাম, প্রথম স্লাইডে প্রবলেম বুঝলাম, পরের স্লাইডে হোমওয়ার্ক বুঝলাম, এবার ইন্ডিয়ার অ্যাকশন কি হতে চলেছে? যেটুকু অ্যানালিস্টদের কাছ থেকে বোঝা যায় সহজ করে বললে, আপনি হাদিকে দেখুন, ভারত বিরোধী বড় চেহারা ছিল ডিজিটাল মাধ্যমে। ভারত বিরোধী যে ম্যাপের মধ্যে বাংলাদেশ এবং ভারতের অনেকগুলো রাজ্যকে এক করে একটা ম্যাপ বানিয়েছিল, বৃহত্তর বাংলাদেশ, সেই ম্যাপ প্রকাশ করে জনগণকে আহ্বান করলো তার 6 ঘন্টার মধ্যে শুট, আননোন গানম্যান। এই ভারতের এর সঙ্গে কোনো যোগাযোগ নেই, কে মেরেছে আমিও না, কি সব বলছি, কে জানে, আমি জানি না। নেক্সট দেখুন, ভারতবর্ষ ওয়েট করবে বাংলাদেশের ইলেকশনের জন্য। ইলেকশন হলেই বোঝা যাবে যে বাংলাদেশের সাংবিধানিকভাবে ক্ষমতা কাদের হাতে আসছে। ভারতবর্ষ চাইবে তাদের সঙ্গে ডিল করতে। আওয়ামী লীগ হতে পারে, বিএনপি হতে পারে, অন্য যে কোনো অপশন হতে পারে, তাদের মতো করে সব রকম প্ল্যানিং ভাবা আছে ইন্টেলিজেন্সের R&AWর, সেই রকমভাবে চালু করা হবে নেক্সট পদক্ষেপ। আরাকান আর্মির সঙ্গে নিন্দুকেরা বলে অজিত দোভাল স্যারের টিম পুরো কথা বলে রেডি করে রেখেছে, সংকেত পাওয়া মাত্র আরাকান আর্মি অ্যাটাক শুরু করে দেবে বাংলাদেশের নির্দিষ্ট অংশে। এবং নিন্দুকেরা এটাও বলে যে ইন্ডিয়া ওয়েট করছে মোক্ষম টাইমের জন্য ইউএস এর একটু ব্রেকডাউন হওয়ার জন্য, এবং যার সংকেত পুরোপুরি দেখা যাচ্ছে। ইউএসএ ফ্রাস্ট্রেটেড হয়ে যাচ্ছে। ইউএস এর ব্রেকডাউন হলে ইউএস বলবে চাচা আপন প্রাণ বাঁচা, বাংলাদেশে যা হচ্ছে হোক, বাংলাদেশকে বাঁচাতে গিয়ে লাভ নেই। তো ইন্ডিয়া তখন যে কোনো অ্যাকশনই নেবে না কেন, ইউএসএ কোনো সাহায্য করতে আসবে না বাংলাদেশকে। এবং আমি একটা অদ্ভুত পয়েন্ট বলবো, এটা আমার সাবজেক্টের পয়েন্ট নয়, আমি ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স নিয়ে পড়াশোনা করি, কেবল সেটাই বুঝি। অ্যাস্ট্রোলজি নিয়ে আমি কিচ্ছু জানি না, প্রথমেই স্বীকার করে নিচ্ছি, আমি অ্যাস্ট্রোলজির এ পর্যন্ত জানি না, নাথিং। কিন্তু একটা পয়েন্ট চারদিকে আমি দেখছি, আমি কিন্তু কিচ্ছু জানি না সত্যি মিথ্যে। আপনারা অ্যাস্ট্রোলজি নিয়ে কেউ ইন্টারেস্টেড থাকলে আপনারা সত্যি মিথ্যে বুঝতে পারবেন। সেটা হচ্ছে অ্যাস্ট্রোলজিতে বলছে যে মঙ্গলের দশা শুরু হয়েছে এবং 2025 থেকে এটা 2032 অবধি খুব সম্ভবত, আমি যতদূর শুনলাম, থাকবে। 2027 নাগাদ মনে হয় ওই দশা মহাদশা উপদশা কিছু ব্যাপার আছে, সেগুলো পিক এ যাবে। আর বলা হচ্ছে যে যখনই কোনো দেশে মঙ্গলের দশা চলে তখন তারা ভূমি লাভ করে, ভূমি পায়। সেই জন্য অ্যাস্ট্রোলজাররা প্রেডিক্ট করছেন যে 2027 মধ্যে ভারতবর্ষ হয় পিওকের কিছু অংশ নেবে, নইলে চিকেন নেকটাকে প্রসারিত করে গন্ডার নেক বানাবে। শিলিগুড়ি করিডোরে অনেকটা জায়গা বাংলাদেশ থেকে দখল হতে পারে, সবই পারে, সম্ভাবনা আমি জানি না, জাস্ট দেখলাম বিভিন্ন বড় বড় অ্যাস্ট্রোলজাররা বলছেন, সবাই বলছেন এক কথা, তাই শেয়ার করলাম। আমার এই নিয়ে কোনো জ্ঞান নেই, আগেই স্বীকার করে নিলাম। তো ইন্ডিয়া নজর দেবে চিকেন নেকের ওপর,
এবং যখন সব কিছু ঠিকঠাক হয়ে পড়ে রয়েছে, খেয়াল করে দেখুন ইন্ডিয়া 3টে নতুন গ্যারিসন চিকেন নেকের আশেপাশে অলরেডি বানাতে শুরু করে দিয়েছে, যে কোনো সামরিক রিটালিয়েশনের জন্যও ইন্ডিয়া পুরোপুরি তৈরি এবার। এবং নতুন নতুন টেকনোলজি ইন্ডিয়া বাংলাদেশ বর্ডারে পুরোপুরিভাবে লাগানো হচ্ছে, যাতে করে সমস্ত রকম ইনফিল্ট্রেশন বাংলাদেশ থেকে রুখে দেওয়া যায়। খেয়াল করে দেখুন যে নর্থ ইস্টের মানুষরা, উত্তর পূর্বের মানুষরা ইন্ডিয়া থেকে ডিট্যাচড ফিল করত, এবং ডিট্যাচ ফিল করলেই তাদের যদি একটু উস্কে দেওয়া যেত, তাদের মনে হতো হ্যাঁ ভাই থাকবো না ইন্ডিয়ার সঙ্গে। আজকের নর্থ ইস্ট দেখুন, বাচ্চা থেকে বুড়ো তারা গর্বিত ভারতবাসী। তাদের মধ্যে 0.01%ও পাবে না যে বলবে আমি বাংলাদেশের সঙ্গে যুক্ত হব, 0.01%ও পাবেন না যিনি বলবেন যে আমরা স্বাধীন দেশ চাই। তারা গর্বিত ভারতবাসী। এবং ভারতবর্ষের মেনল্যান্ডের সমস্ত মানুষ নর্থ ইস্টের মানুষকেও বুকে নিয়ে আপন করে নিয়েছে। দুতরফ থেকেই সৌহার্দ্যের বার্তা এগিয়ে এসছে যে আমরা এক, আমরা ভারতবাসী। তো আজকে নর্থ ইস্টকে নেওয়া বাংলাদেশের দিবা স্বপ্ন, কারণ নর্থ ইস্টের প্রত্যেক মানুষ বাংলাদেশি ইনফিল্ট্রেটার দেখলে পুলিশকে ডাকার আগে, নর্থ ইস্টে তো অনেক আদিবাসী থাকে, তারা তীরধনুক ব্যবহার করে, নিজেরা তীরধনুক মেরে পেট ফুটো করে দিচ্ছে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের। তো আজকে নর্থ ইস্টের প্রত্যেকটা ভারতীয় তারা এক একজন দুর্ভেদ্য প্রাচীর হিসেবে দাঁড়িয়ে আছে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের আটকানোর জন্য। আর এহেন সময় কে বলতে পারে, জিওপলিটিক্স বড়ই অদ্ভুত, বাংলাদেশ ভেঙে নতুন কোনো দেশ গঠন হতে পারে, কোনো টুকরো ভারতবর্ষের সঙ্গে মার্জ হয়ে যেতে পারে। পুরো বাংলাদেশ নয়, সেই সময় এখনো আসেনি, কারণ জিওপলিটিক্সকে প্রেডিক্ট করা টু টাফ। যেটা মনে হয় অসম্ভব সেটাই হয়ে যায়। শেখ হাসিনা ভারতবর্ষে জীবন নিয়ে পালিয়ে আসার 3 দিন আগে পর্যন্ত যদি বলা হতো যে শেখ হাসিনা পালিয়ে আসতে পারে, সবাই হাহা করে হেসে উড়িয়ে দিত, হতে পারে নাকি, আবার হয়েছে। তো জিওপলিটিক্সের প্রত্যেকটা দেশের সময় বদল খুব দ্রুত পাল্টে যায়। জিওপলিটিক্স সব সময় সাধারণ মানুষকে ঝটকা দেয় এবং অবিশ্বাস্য রকম জিনিসপত্র হয়ে যায়। তো ভারতবর্ষের ইন্টেলিজেন্স ভিতরে ভিতরে কতটা প্রস্তুতি নিয়ে রেখেছে সেটা আলটিমেটলি কারোর পক্ষে জানা সম্ভব নয়, বাট এটুকু তো বোঝাই যায় অ্যানালিস্টদের কথায় যে প্রস্তুতি পর্ব তুঙ্গে। এবার এক্স্যাক্ট রেজাল্ট দেখার অপেক্ষায় গোটা ভারতবাসী ওয়েট করছে। ভালো থাকবেন প্রত্যেকে। আগামীকাল জিওপলিটিক্সের নতুন কোনো টপিক নিয়ে পুঙ্খানুপুঙ্খ আলোচনা এই চ্যানেলেই চলে আসবে। কাজেই যারা নতুন আছেন তারা স্কিল বাংলা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ।